নিরাপত্তার ঝুঁকি এড়াতে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইউপি নির্বাচনের সহিংসতায় 4 জেলায় নিহত 7 জন, বিদ্রোহীদের উস্কে দিচ্ছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লতিফ মিয়াকে গুলি করে হত্যা, তদন্তে নেমেছে পুলিশ। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার, সব প্রস্তুতি সম্পূর্ণ, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ইয়াবা পাচারে এবারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে ব্যবহার করছে মাদক কারবারিরা, পার্বত্য চট্টগ্রামে গ্রেপ্তার 11। স্বাগত সকাল 9টার 1 ঘন্টা বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিরাপত্তা ঝুঁকি এড়াতে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে শীঘ্রই প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্যারিস পিস ফোরামের 4র্থ সংস্করণে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। এসব প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরে যাওয়া নিশ্চিতে বিশ্বকে অবশ্যই গুরুত্ব সহকারে কাজ করতে হবে, না হলে নিরাপত্তা ঝুঁকি শুধু বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ থাকবে না। 2017 সালে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়ে একটি বড় আঞ্চলিক সংকট এড়াতে বাংলাদেশ সাহায্য করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। পরে তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে সারা বিশ্বের শান্তি জাতীয় নিরাপত্তার সর্বোত্তম নিশ্চয়তা। পররাষ্ট্র নীতি অনুযায়ী বাংলাদেশের দণ্ডের পথ এড়িয়ে চলে। করোনা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি আন্তর্জাতিক স্বাস্থ্য আর্থিক ব্যবস্থার দুর্বলতাগুলো প্রকাশ করেছে। লক্ষ লক্ষ মানুষকে বাইরে রেখে পৃথিবীকে টিকা সুরক্ষিত করা সম্ভব নয়। করোনা চলাকালীন অনলাইন শিক্ষা একটি নতুন স্বাভাবিক হিসেবে বিকশিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোকে অনলাইন শিক্ষাকে বিশ্বব্যাপী জনসাধারণের কল্যাণ হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। ইউনেস্কোর 41তম সাধারণ সম্মেলনের ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন উন্নত পরিষেবা এবং তথ্যের অবাধ প্রবাহ বাড়িয়েছে, তবে ক্ষতিকারক বিষয়বস্তু এবং ঘৃণাত্মক বক্তব্য ছড়ানোর জন্য ডিজিটাল সরঞ্জাম এবং প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। ইউনেস্কোকে এই সমস্যা সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের আরও অনেক দেশের জন্য সমস্যা। ইউনেস্কোকে জলবায়ু শিক্ষার উপরে আরও জোর দেওয়ার এবং জলবায়ু চ্যালেঞ্জের বিষয়ে সচেতনতা বাড়াতে সদস্য রাষ্ট্রগুলোকে প্রযুক্তিগত সহায়তা করার আহ্বান জানান। করোনা মহামারী এবং প্রযুক্তির অভাব, স্কুলে ভর্তির হার এবং যুব ও প্রাপ্তবয়স্কদের শিক্ষার ক্ষেত্রে আমাদের কয়েক দশকের অর্জনকে বিপন্ন করে তুলেছে। রিমোট লার্নিং এবং অনলাইন এডুকেশনকে বিশ্বজনীন সম্পদ হিসেবে ঘোষণা করার জন্য ইউনেস্কোকে আহ্বান জানাচ্ছি। অনলাইন শিক্ষা মহামারীর সময়ে একটি নতুন স্বাভাবিক হিসেবে বিকশিত হয়েছিল, তবুও এটি একটি নতুন বিভাজন প্রকাশ করেছে। ডিজিটালাইজেশন উন্নত পরিষেবা এবং তথ্যের অবাধ প্রবাহ বাড়িয়েছে, তবে ক্ষতিকারক বিষয়বস্তু এবং ঘৃণাত্মক বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য ডিজিটাল সরঞ্জাম এবং প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। বিশ্ব সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে বাংলাদেশে আগ্রহের কথা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এই আগ্রহ প্রকাশ করেন তিনি। এসব প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থন রয়েছে। বাংলাদেশ এখন সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে আগ্রহী। সরকার বিশ্বাস করে, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব হবে। পরে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী নাম ঘোষণা করেন এবং পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনের এনডিসি ও এএফডব্লিউ কোর্স 2021-এর গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপতি এনডিসি গ্র্যাজুয়েটদের অর্জিত জ্ঞান নিজ নিজ দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। বলেন, 2021 সাল বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী বছর, কারণ এ সময়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন করছে দেশ। উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং জাতীয় উন্নয়নের মতো বিষয়গুলো জাতীয় নিরাপত্তার অন্তর্ভুক্ত। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের শেষ খবর পর্যন্ত 19 জেলায় 206টি ইউনিয়নের ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগের 117 জন, আওয়ামী লীগের বিদ্রোহী 45 জন ও 44 জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেশে 835টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন 81 জন। ভোট গ্রহণ স্থগিত হয়েছে 7টি ইউনিয়নে। এছাড়া বাতিল হয়েছে একটি কেন্দ্রের ভোট। মোট ভোটার সংখ্যা ছিল 1,65,95,226 জন। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় দেশের বিভিন্ন জায়গায় 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে 3, কুমিল্লায় 2, চট্টগ্রাম ও কক্সবাজারে 1 জন করে। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় 300। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে শুরু হয় সংঘর্ষ, গোলাগুলি, ঘটে হতাহতের ঘটনা। নির্বাচনী সহিংসতায় নরসিংদীর রায়পুরায় মারা গেছেন 3 জন। চরাঞ্চলের বাসগাড়িতে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন নৌকার বিদ্রোহী প্রার্থী রাতুল হাসানের সমর্থক সহ 3 জন। ঘরের সামনে দরজার ডাক দিছে, ডাক দেওয়ার পরে দরজা খুলছে, দরজা খোলার পরে দইরা গুলি করছে। আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে 2 গ্রুপই ভোর রাতে বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ যেখানে তারা সংঘর্ষে লিপ্ত হয়, পুলিশ সেখানে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয় এবং সেখানকার পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয়। কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন সদস্য প্রার্থী শেখ কামাল ও বাবুলের সমর্থকদের সংঘর্ষে ছুরিকাঘাতে মারা যান শেখ কামালের ভাই আখতারুজ্জামান। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। কোনো মেম্বার প্রার্থী বুট ছিড়বেন না। আমি যখন এরকম করে হাত ধরে দরজার মধ্যে হাত দিয়ে দিচ্ছি, তখন আমাকে হাতে মারছে। কুমিল্লার মানিকারচর ইউপির আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ভাওরখোলা ইউনিয়নের ছিড়ারচর কেন্দ্রে সংঘর্ষে 2 জন নিহত এবং 20 জন আহত হন। চট্টগ্রামের ফটিকছড়ির ল্যাংলা ইউপির 8 নম্বর ওয়ার্ডে 2 মেম্বার প্রার্থীর সংঘর্ষ হয়। ছুরিকাঘাতে মৃত্যু হয় মোহাম্মদ শফি নামে এক ব্যবসায়ী। এছাড়া সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে 2 সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষের জেরে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমরা কেন্দ্রে 2 পক্ষ আপনার কিছু সমস্যা করেছিল। একদিক দিয়ে মাহবুবুল আলম, আরেক দিক দিয়ে হলো ফুরকান মেম্বার। তো তাদের কাছে কিছু আলামত জব্দ করা হয়েছে, দেশীয় অস্ত্র, কিছু পেট্রোল বোমা, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের থানায় হেফাজতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের উপস্থিতি আছে, পর্যাপ্ত উপস্থিতি। যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আমরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করছি এবং স্বাভাবিক করার চেষ্টা করছি। নোয়াখালীর আলাইয়ারপুর ইউনিয়ন কেন্দ্র দখলের সময় ধাওয়া পাল্টা ধাওয়া হয়, গুলিবিদ্ধ হন 5 জন। এছাড়া নির্বাচনী সংঘর্ষে লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হন 1 জন। মাদারীপুরের সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। হবিগঞ্জের জলসুখা ইউনিয়নে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক এবং ব্যালট পেপারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে জামালপুরেও 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এছাড়াও সংঘর্ষ হয় ময়মনসিংহ, শরীয়তপুর, শেরপুর, জয়পুরহাট, পঞ্চগড়, নেত্রকোনা, যশোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায়। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের মদদ দিয়ে সহিংসতা উস্কে দিচ্ছে বিএনপি, এমন অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। পাশাপাশি সহিংসতা ঠেকাতে দলের মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে দলটি। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটের দিনের চিত্র। বৃহস্পতিবার সারা দেশে নির্বাচনী সহিংসতায় নিহত হন 7 জন, আহত 2 শতাধিক। নির্বাচন ঘিরে 2 মাসে সারা দেশে প্রাণ গেছে অন্তত 30 জনের। বিএনপি মাঠে না থাকায় নির্বাচনী সংঘাতের বেশিরভাগই ঘটছে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহীদের মধ্যে।
এরই মধ্যে সহিংসতা রোধে ইসির অসহায়ত্ব ফুটে উঠেছে সিইসির বক্তব্যে। এর জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের সদিচ্ছার প্রয়োজন দেখছেন তিনি। ঘরে ঘরে মহল্লে মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এই জাতীয় ওই অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। আওয়ামী লীগ অবশ্য বলছে এসব সহিংসতার পেছনে হাত রয়েছে বিএনপির। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও আমাদের মনে হচ্ছে যে বিএনপি জামাতরাও বা দলের ভিতরে থেকে যারা দলের ক্ষতি করতে চায় তারাও ভিতরে ভিতরে এই ব্যাপারে কিছুটা উস্কানিও দেয়। বিএনপি জামাতের অনেক কর্মীরাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে মাঠ ঘোরাটে করবার চেষ্টা করছেন এবং নির্বাচনটা যাতে বিতর্কিত হয় সেই ষড়যন্ত্র করছেন। সহিংসতা রোধে দলের মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার ও ভবিষ্যতে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের 8 বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদকেরা মনিটরিং করছেন তৃণমূলকে। আমরা যেমন সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যারা বিদ্রোহী প্রার্থী তারা দলের কোনো যদি পদ পদবিতে থাকে সঙ্গে সঙ্গে সেই পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত হবে এবং ভবিষ্যতে দলের কোনো দায়িত্ব পাবে না। দলের বাইরে অর্থাৎ নৌকার বাইরে যেয়ে নৌকার বিরোধিতা করে কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা করে, কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাকে আগামী দিনে নৌকা দেওয়া হবে না। 19 নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সারা দেশের সহিংসতা নিয়ে সাংগঠনিক রিপোর্ট যাবে দলের সভাপতির কাছে। এ বৈঠক থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের রামুতে অস্ত্র থেকে গুলি আনলোড করার সময় এক আনসার সদস্যের গুলিতে আরেক শিক্ষানবিশ আনসারের মৃত্যু হয়েছে। নিহত ওই আনসার সদস্যের নাম মোহাম্মদ বেলাল। তিনি কক্সবাজার হার্ভার্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে উপজেলা কমপ্লেক্সে বন্দুকের গুলি আনলোড করার সময় হঠাৎ এক আনসার সদস্যের হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে বেলালের শরীরে লাগে। গুলিবিদ্ধ বেলালকে ঘটনাস্থল থেকে দ্রুত রামু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এদিকে ঘটনার পর হাসপাতালে ছুটে যান আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাজবাড়ীর বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে বাণীবহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতে বাণীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। এ সময় বাড়ি থেকে 300 গজ দূরে দুর্বৃত্তরা তার গতি রোধ করে, পরে তার উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। সে সময় তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পরপরই এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামীম রেজা। শামীম, হত্যার কারণ কি জানতে পেরেছেন আপনি, বা এই বিষয়ে আসলে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানাবেন? যেমনটা বলছিলেন আপনি যে গত রাত 12টার দিকে কিন্তু এই আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়া পানিকহ বাজার থেকে কিন্তু মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এই স্থানটা পানিকহ ইউনিয়নের পুকুরতলা এলাকা বলে। এই এলাকাতে রাত 12টায় আসলে কিন্তু দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং গতিরোধ করার পরে কিন্তু যাকে লক্ষ্য করে গুলি করে এবং গুলি করার পরেই কিন্তু তিনি যারা রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কিন্তু তিনি মারা যান। তবে ঘটনার কি কারণে আসলে সঠিক এই ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা স্পষ্ট হতে পারিনি বা পুলিশে কোনো ধারণা দিতে পারিনি। তবে স্থানীয়রা যেটা আমাদেরকে জানিয়েছেন যে উনি 2001 সালের ইউপি নির্বাচনে কিন্তু এই বাণীবহ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয় এবং এবারে কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনীত তিনি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। মূলত এই নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। আমি একটু আগে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এই বিষয়টা নিয়ে আসলে তদন্ত করা হচ্ছে, তবে সুনির্দিষ্ট কারণ তারা কিন্তু জানাতে পারেনি কেন বা কি জন্য তাকে হত্যা করা হয়েছে, তবে তদন্ত শেষ করে তারা বলতে পারবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সবশেষ খবর। রাজবাড়ী থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন শামীম রেজা। রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকায় শাকিল আহমেদ নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত স্বজনদের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা খুন করেছে শাকিলকে। পুরান ঢাকার এই পানির ফ্যাক্টরিতে কাজ করতেন শাকিল আহমেদ। বিভিন্ন দোকান থেকে খালি পানির জার নিয়ে আসতো এই কারখানায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় কারখানার মধ্যে ঢুকেছেন শাকিল। এর কিছুক্ষণ পর একজনের সঙ্গে বের হয়ে যান তিনি। এরপর কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণাধীন কারারক্ষী ব্যারাকের ভিতরে শাকিলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পানি ফ্যাক্টরির মালিক বলছেন প্রায় 5 বছর ধরে এখানে কাজ করলেও নিয়মিত ছিল না সে। সর্বশেষ 3 মাস আগে আবারও কাজে যোগ দেন। এই ধরনের কমপ্লেন পাইছি, ও চলে যেত এমনিও কাজে, কিন্তু আর ভাগ্যক্রমে আল্লাহ নিয়ে নিছে ওরে। যে কেউ নিশাবানি খবর পাইতাম, এই জন্য ওরা আউট করে দিতাম। কাজ করতে করতে চলে যায়। এই জন্য আমাদের তো কাজের লোক দরকার, আমরা তো পে করি। এদিকে মাঝে মধ্যে নেশা করত শাকিল। স্বজনদের ধারণা মাদক কারবারিদের সাথে কোনো বিবাদের জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে। পরিবারের সদস্যরা আরও জানায় প্রায় 3 মাস ধরে বাসায়ও যেতেন না তিনি। ঝগড়া করে আমাদের ঘর থেকে বের করে দিছি যে তুই যখন খারাপ হয়ে গেছিস একটু দূরে যায় খারাপ হয়, এটা বলে এই জন্য 3 মাস ধরে বাসায় যায় না। আমার ভাইয়ের অনেক কয়েকজন বন্ধু বান্ধব আছে, অনেকজনেই এখানকারই, এই কারখানারই সবাই, এদের এই কাহিনী না। তো এই যে আমরা যে বলবো যে বাইরের লোকে করছে, এটা বাইরের লোক না, এখানকার লোকেই। পুলিশ বলছে মরদেহে অন্তত 3টি ছুরির আঘাত রয়েছে। তদন্তের জন্য পানি ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করেছে পুলিশ। কে বা কারা জড়িত আমরা আমাদের টেকনোলজি ব্যবহার করছি। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এটা ফাইন্ড আউট করতে পারবো, বের করতে পারবো, এবং আমরা আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে আমরা যেন দ্রুত অ্যাপ্রিহেন্ড করা যায়, অ্যারেস্ট করা যায়, সেই প্রক্রিয়ায় আমরা আমাদের ডিসি স্যারও ছিলেন, আমাদের সঙ্গে আছেন, এবং আমি এডিসি হিসেবে আমার পুরো টিম কাজ করছে। এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আর নিহত শাকিলের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছেন 22,27,113 জন পরীক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। করোনা মহামারীর কারণে 2020 সালে এইচএসসি পরীক্ষা না হলেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ বছরের শুরু থেকেই 2টি পরীক্ষায় আয়োজনের কথা বারবার বলে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্ষিপ্ত সিলেবাসে রোববার সকাল 10টায় পরীক্ষায় বসবে এসএসসি পরীক্ষার্থীরা। 1.5 ঘন্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দিতে হবে। এমসিকিউ অংশে 25টির মধ্যে দিতে হবে 12টির উত্তর। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে 11টির মধ্যে 3টি এবং এমসিকিউ অংশে 30টির মধ্যে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা সমস্ত বোর্ডগুলি কিন্তু পুরোপুরি প্রস্তুত, এবং আমাদের প্রশ্নপত্র প্রেরণ থেকে শুরু করে এবং আমাদের যে প্রশাসনিক যে কার্যক্রম, আমাদের সেন্টারের যিনি প্রধান থাকেন, কেন্দ্র প্রধান, তাদের সাথে মিটিং হয়ে গেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়ে শিক্ষা বোর্ড বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে করা হচ্ছে কঠোর নজরদারি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব, বিভিন্ন রকমের চেষ্টা চলতে পারে। সেই ব্যাপারে আমরা সমস্ত অভিভাবক এবং যারা শিক্ষার্থী তাদেরকে বলবো যে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পড়াশোনায় গতি বাড়বে বলে আশা করছেন শিক্ষকরা। পূর্ণ উদ্যমে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা হলে আসবে। প্রায় 2 বছর পর তারা পাবলিক পরীক্ষা অ্যাটেন্ড করবে। আমরা আমাদের সব রকম প্রস্তুতি, অবকাঠামোগত যা যা দরকার, যেটা প্রয়োজন শিক্ষার্থীদের জন্য, করোনাটাকে মাথায় রেখে সেভাবে সে ব্যবস্থা করা হয়েছে। এবার গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে পরীক্ষা হবে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণ বিষয়ক জটিলতায় দেশের সবচেয়ে বড় পাটের মোকাম খুলনার দৌলতপুরে দুর্দিন দেখা দিয়েছে। সেখানকার পাট ব্যবসায়ীদের কাছে 2 ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা।
আদায় করতে না পেরে গুদামে তালা দিয়েছে ব্যাংক। গুদাম মালিকরা ঘর বুঝে পাচ্ছে না, আর পাট ব্যবসায়ীরা পলাতক। শ্রমিকদের অভিযোগ, ব্যাংক কর্মকর্তাদের যোগ সাজশে কোটি কোটি টাকা লুটপাটের জন্য এ এক ধরনের অপতৎপরতা। সোনালী আঁশ পাটে সবচেয়ে বড় মোকাম খুলনার দৌলতপুর। ভৈরব নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে শত শত গুদামঘর। এক একটি গুদামে লক্ষ লক্ষ মন পাট মজুত করা হয়। এখানেই তা প্রক্রিয়াজাত করে রপ্তানিযোগ্য করে তোলেন পাট শ্রমিকরা। তবে সোনালী আঁশের সেই সোনালী অতীত এখন আর নেই। অধিকাংশ পাটের গুদামে এখন জরাজীর্ণ ভুতুড়ে অবস্থা। গুদাম মালিকদের অভিযোগ, ব্যাংক ঋণের দায়ে জর্জরিত পাট ব্যবসায়ীরা তাদের ভাড়া দিচ্ছেন না। অন্যদিকে ব্যাংক তাদের গুদামে তালা দিয়ে রেখেছে। পাট ব্যবসায়ীদের দায়ে নিজ গুদামেও তাদের যেতে দিচ্ছে না ব্যাংক। আমরা ভিতরে যাইতে পারি না, ব্যাংক আমাদের নামে মামলা দিয়ে দেবে। আমার 30-40 লাখ টাকা করা, আর আনে যদি রিপেয়ার করতে যায় 50 লাখও পারবো না। জানা গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক মোট 116 জন গ্রাহককে 1327 কোটি টাকা ঋণ দিয়েছে। সেখানে খেলাপি ঋণের সংখ্যা 98টি এবং খেলাপি ঋণের পরিমাণ 1183 কোটি টাকা। এর মধ্যে 55 জন ঋণ খেলাপির বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। বাকি 43 জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা চলমান আছে, কোর্টের অর্ডার ছাড়া আপনি পুষে যাক মানে গানের সাথে মিশে যাক, ব্যাংক ওই যা কিছু করা মানে আইনগত মানে ইয়ের জন্য বাধ্যবাধকতার জন্য কিছু করার নেই। এদিকে পাট ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন সময় সরকারের পাট রপ্তানি বিষয়ক নানামুখী সিদ্ধান্তের কারণেই তারা ক্ষতির সম্মুখীন। হাজার হাজার টনের এলসি আমাদের ঘরে পড়া আছে, এখন পর্যন্ত আছে, রাখিয়ে দিয়েছি, কিন্তু পাট ডেলিভারি হয় নাই। বাড়ির থেকে যে পুঁজি নিয়ে আসছিলাম সে পুঁজিও শেষ হয়ে গেছে, ব্যাংকের পুঁজিও শেষ, সব শেষ। এখন আমি আর কি বলবো, পথের ফকির। অবশ্য ব্যবসায়ীদের এই অভিযোগের সাথে একমত নন পাট শ্রমিকরা। তারা বলছে, ইচ্ছাকৃতভাবে ব্যাংক কর্মকর্তাদের যোগ সাজশে কোটি কোটি টাকা লুটপাটের জন্যই এই করুণ দশার সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা কোম্পানি ব্যাংক লোন আর আপনার করে যত টাকা হাতায় নিয়ে এসছে সব শেষ, কোনো টাকাও নেই, মালিকও নেই। ব্যাংক যদি সলিড করা থাকে তাহলে দুর্নীতি হয় না। ব্যাংক বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, আপনি এই করেন এই করেন। শুধু সোনালী ব্যাংকই না, আরেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রূপালী ব্যাংকও এই খাতে 32 জনকে 2123 কোটি টাকা ট্রেডিং ঋণ দিয়েছে। এই প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এই টাকা আদায় নিয়ে শঙ্কার মধ্যে আছেন। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ বিষয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে অনুসন্ধানমূলক তালাশ অনুষ্ঠানে। এবার চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ইয়াবা চোরাচালানে আবারও কৌশল পরিবর্তন করেছে মাদক কারবারিরা। কৌশল হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে বাহক হিসেবে ব্যবহার করছে তারা। ইয়াবাসহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত তচঙ্গা জনগোষ্ঠীর 11 জনকে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দাদের দাবি, ইয়াবা বহনের দায়ে প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাউকে গ্রেফতার করলেন তারা। কক্সবাজার থেকে মাদকের চালান আসছে এমন খবরে রাজধানীর ফকিরাপুলে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 জনকে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 8000 ইয়াবা। পরদিন কলাবাগানে অভিযান চালান গোয়েন্দারা। বান্দরবান থেকে আসা একটি বাস থেকে নামার পর আটক করা হয় 6 জনকে। এরাও পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী তঞ্চঙ্গা জনগোষ্ঠীর। তাদের কাছে পাওয়া যায় 8500 ইয়াবা। গোয়েন্দারা বলছেন, এর আগে এ জনগোষ্ঠীর কারো ইয়াবা চোরাচালানে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখেই কৌশল পাল্টে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। শুধু তাই নয়, চোরা কারবারের রুটও পরিবর্তন করেছে তারা। প্রথমে কক্সবাজার থেকে যায় বান্দরবানে, সেখান থেকে কয়েক ধাপে আসে ঢাকায়। মাদক ব্যবসায়ীরা হয়তো রুট চেঞ্জ করছে, এটাও একটা বিষয় হতে পারে। হয়তো তারা এখন নদীপথে না যেয়ে তারা অন্য কোনো পথ, বিশেষ করে পার্বত্য এলাকার পথ থেকে মাদক বিক্রির একটা চেষ্টা হতে পারে। গোয়েন্দারা জানিয়েছেন, এক একটি ইয়াবা ট্যাবলেট ঢাকায় পৌঁছাতে বাহকদের দেয়া হয় 15 টাকা। টাকার জন্যই মাদক চোরাচালানে জড়িয়ে যাচ্ছেন অনেকে। যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন বাস করেন, ওনারা কখনো এইরকম মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে এটা আমাদের চোখে পড়েনি। যেহেতু পরপর 2 দিন ধরেই একই ধরনের আমরা টেন্ডেন্সি লক্ষ্য করলাম, এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয়। এ বিষয়ে আমাদের অফিসাররা কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, মাদক বহনে পাহাড়ি জনগোষ্ঠীকে ব্যবহার করা
আশঙ্কার বিষয়। বহনের পাশাপাশি তারাও যদি মাদক ব্যবসায় জড়িয়ে যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এখন তো তারা বাহক হিসাবে কাজ করছেন, ক্যারিয়ার হিসাবে কাজ করছেন, কিন্তু একটা সময় গিয়ে যখন এই প্রক্রিয়াগুলো তার পরিচিত হয়ে যাবে, তারাই মাদক কারবার করবে, তারাই মাদক অন্য দেশ থেকে নিয়ে আসবে, দেশের মধ্যে তাদের আলাদা একটা সিন্ডিকেট তৈরি হবে। ইয়াবার মতো ভয়াবহ মাদক কারবারে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল প্রকল্পে সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৭২ ভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি হয়েছে ৮৯.61 ভাগ, আর দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৭০.৫০%। আগামী বছর ডিসেম্বরে বাণিজ্যিকভাবে দেশের প্রথম বিদ্যুতায়িত ট্রেন সংযোগ চালু করতে দিনরাত কাজ করে যাচ্ছে কর্মীরা। এখন মূলত ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম, রোলিং স্টক নির্মাণের কাজ চলছে, আর সমন্বিত কাজের অগ্রগতি ৬৭.০১%। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এই প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১২ সালের ১৮ ডিসেম্বর। প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০২৪ সালের ৬ জুন। এই প্রকল্পের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। মেট্রো রেলের ঘন্টার গতিবেগ থাকবে ১০০ কিলোমিটার। উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সর্বোচ্চ সময় লাগবে ৪০ মিনিট। ঘন্টায় যাত্রী পরিবহন করতে পারবে ৬০,০০০। প্রকল্প ব্যয় প্রায় ২২,০০০ কোটি টাকা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে মেট্রো রেল প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৭২ ভাগ এবং কর্তৃপক্ষ জানিয়েছেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি হয়েছে ৮৯.৬১ ভাগ, আর দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৭০.৫৭%। এই মুহূর্তে প্রকল্পের অগ্রগতি নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, আপনি শেষবার যখন আপনার সাথে কথা হয়েছিল তখন আপনি ছিলেন আগারগাঁওয়ে মেট্রো রেলের স্টেশনে। এখনও কি আপনি সে জায়গাতে রয়েছেন এবং সেখানে এই যে পরীক্ষামূলক যে ট্রেন চলাচল সেটি কি আজ সকালে শুরু হয়েছে কিনা, সেটির ব্যাপারে আপনার কোনো ধরনের অভিজ্ঞতা হয়েছে কিনা এবং কাজের সার্বিক অগ্রগতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন? আচ্ছা, এইসব বলার আগে আসলে সকালে আমরা যখন এখানে এসেছি, অর্থাৎ এই স্বপ্নের মেট্রো রেলের কিন্তু কাজ দেখার ভিতরে একটা প্রশান্তি কিংবা স্বস্তি আছে। সেই প্রশান্তি স্বস্তি শুধু আমাদের মধ্যে নয়, এখানকার যে কর্মীরা যারা আসলে এই মেট্রো রেলটি, স্বপ্নের মেট্রো রেল বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন, তাদের ভিতরেও কিন্তু আমরা সেই প্রশান্তি পরিলক্ষিত করছি। সকাল থেকে অনেকটা আনন্দ চিত্রে সকাল ৮টা থেকে তারা যখন আমাদের সাথে কথা বলছিলেন, তারা কিন্তু বলছিলেন যে আসলে এর ভেতরে তাদেরও আবেগ মিশে আছে, তারা সেই আবেগ দিয়ে সকাল থেকে কিন্তু কাজ শুরু করেছে। আর অগ্রগতি যদি বলতে চাই, যে অগ্রগতি কিন্তু আপনি খবরে যেমনটা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত আসলে সব মিলিয়ে ৭২% সার্বিকভাবে হচ্ছে এই মেট্রো রেল প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে। তবে মূলত যে অংশ নিয়ে কাজটি চলমান আছে, অর্থাৎ প্রথম ধাপে যে টার্গেটটি নেওয়া হয়েছে আগামী বছরের ডিসেম্বর মাসে যে প্রজেক্টটা চালু করার কথা রয়েছে আমাদের দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত, এই অংশটা নিয়েই কিন্তু এখন মূলত ভাবা হচ্ছে যে এই অংশটা আসলে ডিসেম্বরের মধ্যে সরকার চাচ্ছে হচ্ছে উদ্বোধন করতে। এবং আমরা কিন্তু দেখেছি যে গত আগস্ট মাসের ৩১ তারিখে কিন্তু দিয়াবাড়ি থেকে 4টি স্টেশন অর্থাৎ পল্লবী পর্যন্ত কিন্তু পরীক্ষামূলক মেট্রো রেল একটি চলাচল কিন্তু শুরু হয়েছে, যেটি প্রতিদিন চলছে এবং এটি কিন্তু আগামী 6 মাস আসলে চলমান থাকবে। এবং আমরা মেট্রো রেলের সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ সরকারের যে ইচ্ছা আছে যে আগামী ডিসেম্বরের মধ্যে এটি উদ্বোধন করে, এবং সেটি কিন্তু আসলে খুব করেই সম্ভব, কারণ ইতিমধ্যে আগারগাঁও থেকে এই অংশের পর্যন্ত কিন্তু 89% অর্থাৎ প্রায় 90% কাজ কিন্তু প্রায় শেষ করে ফেলেছে। এবং যে স্লিপার কিংবা বায়োডাক্ট যে ইটি বলি, অর্থাৎ মেট্রো রেল যার উপর দিয়ে চলবে সেটি লাগানোর কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ। এখন এখানে যে কাজটি চলছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৈদ্যুতিক লাইন সংযোজনের কাজটি চলছে, অর্থাৎ এই যে বৈদ্যুতিক ট্রেন যেখান দিয়ে চলবে, যে বৈদ্যুতিক লাইনকে ব্যবহার করে চলবে, সেই বৈদ্যুতিক লাইন সংযোজনের কাজ কিন্তু এখানে চলমান রয়েছে। এছাড়া অবকাঠামো নির্মাণে যে আমরা যেমন এখন শেওড়াপাড়ার স্টেশন 8-এ এখন অবস্থান করছি, এই স্টেশন 8-এর স্টেশনগুলোতে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এখানে যে প্রবেশ পথ থাকবে অর্থাৎ লিফট, সিঁড়ি এবং যেখান দিয়ে বের হবে সেই জায়গাগুলোর আসলে কাজ এখন এখানে চলমান রয়েছে। তো সব মিলে কাজের অগ্রগতি দিয়ে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে টার্গেটটি নেওয়া হয়েছে আগামী ডিসেম্বরে ঢাকা রাজধানীবাসীর জন্য এই স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের বাস্তবায়ন কিংবা উদ্বোধন, সেটি খুব করেই সম্ভব বলেই আমাদের মনে হচ্ছে। তো এই ছিল মেট্রো রেলের সার্বিক অগ্রগতি নিয়ে আমার কাছে সর্বশেষ। যোগ দিয়েছিলেন সহকর্মী সুমন তানভীর।
7 মাস পর সচল হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। হেফাজতের তাণ্ডবে বিধ্বস্ত স্টেশনটিতে সংস্কার কাজ শেষ হয়েছে। আগামীকাল উদ্বোধনের পর থেকে পূর্বাঞ্চল রেলপথে যাতায়াতকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি করবে। গত 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। এর জেরে স্টেশনের সিগন্যালিং সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনের নির্ধারিত যাত্রা বিরতি বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে 2000-এর বেশি যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করত। প্রায় 7 মাস স্টেশন বন্ধ থাকায় জেলা শহর থেকে 20-25 কিলোমিটার দূরের আখাউড়া ও আশুগঞ্জ রেল স্টেশনে যেতে হতো যাত্রীদের। দীর্ঘ একটা ভোগান্তির ইতি হচ্ছে আর কি, তো যেটা হেফাজত তাণ্ডবের মাধ্যমে গত 26 মার্চ হয়েছিল। আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য বাড়বো, এতদিন আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়েছিল। 13 তারিখে আমাদের গাড়ি চালু হবে, আমাদের কাছে ভালো লাগতেছে। আগুনে ক্ষতিগ্রস্ত স্টেশনের সংস্কার কাজ শেষ হয়েছে। নতুন সিগন্যালিং সিস্টেম স্থাপনের কাজও শেষ পর্যায়ে। টেস্টিং চলতেছে, পয়েন্ট টেস্টিং পরে সিগন্যালের কাজ টেস্ট হবে, তাতে আমাদের 90% কাজ শেষ। বর্তমান টেলিকমের কাজ চলছে, ওয়েবসাইট মানে অপটিক ফাইবারের কাজ চলতেছে। উদ্বোধনের পর নির্ধারিত সব ট্রেনে যাত্রা বিরতি শুরু হবে বলে জানান স্টেশন মাস্টার। এর মধ্যে সহ আগামী 13 তারিখের মধ্যে এই স্টেশনটি উদ্বোধন করবেন এবং এই স্টেশনের যে সিগন্যালিং ব্যবস্থা এবং ডি ক্লাস থেকে উন্নতিকরণ করে বি ক্লাসে স্থানান্তরিত হবে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা নোয়াখালী রুটে চলাচলকারী 7টি আন্তনগর ও 7টি মেল ও কমিউটার ট্রেন যাত্রা বিরতি করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে রায়গঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভুরুঙ্গামারি কুড়িগ্রাম সড়কের রায়গঞ্জ আলেপের তেপথি এলাকায় ভুরুঙ্গামারি থেকে আসা 900 কোচ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় 2 জন। আহত 3 জনকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার জলিল সরকার ও পশ্চিম রায়গঞ্জ এলাকার শহীদুল ইসলাম ও তার মেয়ে শিশু সুমাইয়া এবং মা সুফিয়া বেগম। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন শহীদুলের স্ত্রী শাহনাজ বেগম। সংবাদের এই পর্যায়ে জেনে নেব বাজার পরিস্থিতি। রাজধানীর সব কাঁচা বাজারে শীতকালীন সবজি সরবরাহ ভালো থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা। বেশিরভাগ সবজি 50 টাকা কেজির ওপরে বিক্রি হচ্ছে। এছাড়াও গত সপ্তাহের মতো চাল, চিনি ও তেল আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগির দাম। আরও জানাতে কারণ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা ক্রমাগত দেখছি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই প্রবণতা কি এখনও বাজারে দেখছেন কিনা এবং শীতকালীন সবজি সরবরাহ কেমন দেখছেন? এছাড়া ভোজ্য তেলের বাজারের কি অবস্থা আজকে লক্ষ্য করছেন? আর দাম আসলে কবে নাগাদ কমতে পারে এরকম কোনো ধরনের কোনো পূর্বাভাস রয়েছে কিনা আপনার কাছে? বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে বাজারে কিন্তু সকাল থেকে আমি রাজধানী কারণ বাজার সহ পাশে ঝাতুরগুলি এখানেও গিয়েছিলাম। ক্রেতা বিক্রেতাদের মাঝে, বিশেষ করে ক্রেতাদের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এক কথা যদি বলা যায়, সেক্ষেত্রে খুব লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে রাজধানী কাঁচা বাজার, আমি কারণ বাজারে আছি। আমি এই মুহূর্তে চিত্র যদি আপনাকে দেখা, যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অন্য দিনের তুলনায় আজকে ক্রেতা সমাগম তুলনামূলকভাবে অনেক বেশি। তবে বাজারে লক্ষণীয় বিষয় যদি সপ্তাহের ব্যবধান আপনাকে বলি, সেক্ষেত্রে হচ্ছে ব্রয়লার মুরগির দামের বিষয়টা আর কি। কারণ সস্তা আমিষ হিসাবে এই ব্রয়লার মুরগিটা কিন্তু সব শ্রেণী মানুষের কাছে অর্থাৎ জনপ্রিয় একটি খাবার। গত সপ্তাহে যেই ব্রয়লার মুরগি 190 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, আজকে সেই ব্রয়লার মুরগি কিন্তু 170 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি কমেছে কিন্তু সোনালী মুরগির দামও। সোনালী মুরগি অর্থাৎ গত সপ্তাহে 300 টাকা কেজিতে বিক্রি হলেও 310 টাকা কেজিতে বিক্রি হলে আজকে কিন্তু পাওয়া যাচ্ছে 280 থেকে 290 টাকা কেজিতে। অর্থাৎ সেখানেও কিন্তু আমরা বলতে পারি 10 টাকা কেজিতে দাম কমেছে। পাশাপাশি ফার্মের যে মুরগি ডিম, সেটা প্রতি ডজন কিন্তু বিক্রি হচ্ছে 110 টাকা। আর সবচেয়ে ক্রেতাদের জন্য এখন অস্বস্তি রয়ে গেছে শীতকালীন সবজি সব মৌসুমের সবজির দামে। অর্থাৎ চাহিদা মাফিক কিন্তু সব মৌসুমের সবজি বাজারে পাওয়া গেলেও
দাম কিন্তু অনেক বেশি গুনতে হচ্ছে। আমি যদি দামের বিষয়টা বলি, সেক্ষেত্রে টমেটো প্রতি কেজি 120 থেকে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শিম কেনা যাচ্ছে 80 থেকে বাজার ভেদে 100 টাকা কেজি। প্রতি পিস ছোট আকারের ফুলকপি বাঁধাকপি কিনতে কিন্তু আপনাকে 40 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। পাশাপাশি বেগুনের দামও কিন্তু 60 থেকে 80 টাকা কেজি। আর যে বিষয়টা বলেছিলেন যে ভোজ্য তেলের বাজার কিন্তু গত 1 থেকে 1.5 বছর ধরে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এই অস্থিরতা এখনো কিন্তু কমে নাই, যদিও পাইকারি বাজারে 2 থেকে 3 টাকা কমলো, এর কোনো প্রভাব কিন্তু খুচরা বাজারে এখনো কমে নাই। চালের দামটাও বাড়তি, চিনি এবং মসুর ডালের দামটাও কিন্তু আগের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। আর কবে নাগাদ এই বাজার পরিস্থিতিটা স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনো কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারি না। বিশেষ করে যে তদারকি দায়িত্ব যেই সংস্থার অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো বক্তব্য কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায় না, যাদেরকে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রী এবং সচিবও কিন্তু বলেছিলেন যে এই ধরনের আমদানি বিশেষ করে তেল চিনি ডাল এই বিষয়টা সম্পূর্ণ আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করছে। আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে রয়েছে সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমনটা কিন্তু বলা যায়। আন্তর্জাতিক বাজারে না কমলে দেশীয় বাজারে কবে কমবে সেই বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট আশ্বাসও কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে দিতে পারে নাই। কিন্তু এটার মাসুল কিন্তু ভোক্তা সাধারণকে গুনতে হচ্ছে, দামটা কিন্তু আগের তুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে। আপনি তদারকি বা নজরদারি বলেন, কোনো কিছুই কিন্তু বাজারে কাগজে কলমে লক্ষ্য করা গেলেও বাজারে কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যায় নাই। আর বিক্রেতারা যদি বক্তব্য হয়, তারা বলছে যেই দামে তাদের কেনা থাকবে সেই দামে তারা বিক্রি করতে হচ্ছে। আর সবজি বিষয়টা যেহেতু মৌসুম শুরু হয়েছে, এখন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যখন বাড়তি, প্রতিদিনই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে সবজি কিন্তু রাজধানী সহ এই কারণ বাজার সহ অন্যান্য বাজারে কিন্তু সবজি সরবরাহটা ভালো হচ্ছে। যদিও তারা বলছে যদি এই সরবরাহটা যদি আগের থেকে অনেক বেশি ভালো হয়, সেক্ষেত্রে দামটাও কিন্তু সহনীয় হয়ে যাবে। অর্থাৎ তারা বলছে যে সবজি বাজার দামটা সহনীয় হতে আরও প্রায় 1 থেকে 2 সপ্তাহ লাগবে, যখন অন্যান্য সবজি শীতকালীন পুরোপুরি সবজিগুলো বাজারে অনেক বেশি সস্তাভাবে পাওয়া যাবে বা সহজলভ্য হবে, তখনই কিন্তু এই দামটা কিন্তু অনেক সহনীয় হয়ে যাবে। যদি এক কথা আপনাকে বলি, সবজি সমারোহ ভালো হলো বাজারে কিন্তু ক্রেতাদের চড়া দামে কিনতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি সোনালী মুরগি কেজিতে 10 টাকা কমছে। এছাড়া আগের মতো চড়া তেল চিনি ডাল সহ অন্যান্য নিত্য পণ্যের দাম আর বাজার নিয়ন্ত্রণে। জানতে চাইবো যে এই যে বাজার অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ঊর্ধ্বগতি প্রতি সপ্তাহে আমরা দেখছি এবং ক্রেতা সাধারণের মধ্যে এক ধরনের আক্ষেপ কাজ করছে, আসলে এটি নিয়ন্ত্রণে কি বাজারে মনিটরিং কোনো টিম দেখেছেন কিনা? এখনো পর্যন্ত সেটা দেখি না, কারণ আমরা এর আগে যখন পেঁয়াজের অস্থিরতা ছিল তখন কিন্তু শুক্র শনিবার সহ অন্যান্য ছুটির দিনে বাজার কিন্তু ভোক্তা অধিকার সহ অন্যান্য যে সংস্থাগুলো তাদেরকে কিন্তু আমরা এই কার্যক্রম লক্ষ্য করা গিয়েছিলাম, যদিও খুব সাময়িক, কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি। যদিও এই তদারকি দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত হয়। এই বিষয়ে তাদের বক্তব্য, যেমন কয়েকদিন আগেও বাণিজ্য মন্ত্রী সচিবের সাথে কথা হয়েছে, তিনি যেটা বলছেন যে তারা ভোক্তা অধিকার মাধ্যমে কোনো অভিযোগ পেলে তারা সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে এবং ক্রেতাদেরকে যারা দুষ্কৃতিকারী অর্থাৎ অসাধু ব্যবসায়ীদেরকে তারা জরিমানা সহ নানা রকম আইনগত ব্যবস্থা নিচ্ছে। তবে এইগুলো যতটুকু তারা বলছেন, কিন্তু এই বাস্তবতা কিন্তু বাজারে লক্ষ্য করা যাচ্ছে না। মূলত এক কথা যদি বলা হয় যে সবজি সরবরাহ ভালো হলেও অনেক চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতা সাধারণ। মূলত এই ছিল রাজধানী বাজার থেকে সর্বশেষ। সপ্তাহের বাজার দর জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। এই মুহূর্তে বাজারের দর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঢাকার বাজারের আমরা সর্বশেষ আজকের যে বাজার দর সেটি জানছিলাম, আসলে সেটির সাথে তুলনা করে জানতে চাই যে চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি সরবরাহ কেমন দেখছেন এবং সেক্ষেত্রে দামের তারতম্য কেমন রয়েছে। আর এই যে দামের একটা ঊর্ধ্বগতি নিয়ে কিন্তু সারা দেশ জুড়েই সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ বা আক্ষেপ রয়েছে, সেটির নিয়ন্ত্রণে আসলে কোনো ধরনের কোনো মনিটরিং টিম চট্টগ্রামে কাজ করছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে। চট্টগ্রামের বাজারের পরিস্থিতিও ঠিক ঢাকার মতোই, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এই সবজি বাজার গত কয়েক সপ্তাহ ধরে চলছে। আমরা এক্ষেত্রে যেটি দেখছি যে ইতোমধ্যে কিন্তু চট্টগ্রামের বাজারে শীতকালীন যে সবজি সেটি আস্তে আস্তে আসতে শুরু করেছে, কিন্তু সেটি দাম কিন্তু কমছে না। এখনো পর্যন্ত আমরা এখন চট্টগ্রামের কাজীর দেউরি যে কাঁচা বাজার রয়েছে সেখানে আছি। এখানে বিশেষ করে শুধুমাত্র পেঁপে, শসা
এবং লাউ, এই তিনটি সবজি ছাড়া কোনো সবজির দামই 50 টাকার নিচে নেই, অর্থাৎ সবগুলো সবজির দামই 50 টাকার উপরে। এবং এই প্রেক্ষাপটে আমরা শীতকালীন সবজি হিসেবে যে সমস্ত সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই ধরনের সবজিগুলোর দাম বিশেষ কিন্তু 50 টাকার উপরে। এবং এক্ষেত্রে ফুলকপি 100 টাকা থেকে 80 থেকে 100 টাকা, বাঁধাকপি তাও 50 থেকে 60 টাকা, টমেটো এটি তো 150 টাকায় বিক্রি হচ্ছে। তো এগুলি নিয়ে নানা কথাবার্তা আলোচনা হচ্ছে। আমরা এখানে যারা মূলত বিক্রেতা আছেন তাদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রথমত এই মৌসুমে এবার বৃষ্টি একটু দেরি করে শেষ হয়েছে, যে কারণে শীতকালীন সবজি মাঠ থেকে উঠতে একটু সময় লেগেছে, এই কারণে সরবরাহ কম। তার মধ্যে গত এক সপ্তাহ ধরে যে ডিজেলের দাম বাড়ায়, গাড়ি ভাড়া অর্থাৎ যে পরিবহন খরচ, সেটি কিন্তু বেড়েছে। এর ফলে কিন্তু তারা বলছেন যে তাদের এই বাড়তি খরচের টাকা এই পণ্যের উপর তৈরি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বছরের অন্যান্য সময়গুলোতে কিন্তু শীতকালীন এই সবজিগুলোর দাম একেবারেই বলা যায় যে 30-40 টাকার মধ্যে চলে আসে। অন্যান্য বছর আমরা তেমনটাই দেখেছি, কিন্তু এই বছর এখন এই লম্বা এখনো পর্যন্ত কিন্তু দাম নাগালের ভেতরে আসছে না। তো এটি নিয়ে আসলে কোনো মনিটরিং, ভোক্তা অধিকার, এই ধরনের কোনো কিছু কর্মকাণ্ড আমাদের চোখে পড়েনি। তো যেটি আসলে কবে নাগাদ এরকম তারা মাঠে নামবেন সেটি নিয়েও আসলে নির্ধারিত কোনো তথ্য আমাদের কাছে নেই। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অনুপম শীল। বরিশাল নগরীতে শব্দ দূষণ প্রকট আকার ধারণ করেছে। যানবাহনে হাইড্রোলিক হর্ন, যেখানে সেখানে উচ্চ শব্দে মাইক ব্যবহারে এই সমস্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালে বাড়ছে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হওয়া রোগীর সংখ্যা। 2019 সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে নাক, কান, গলার রোগী এসেছে দৈনিক গড়ে 180 জন। এখন রোগী আসছে গড়ে দৈনিক 310 জন, যাদের বেশিরভাগই শ্রবণ শক্তিজনিত সমস্যার শিকার। গাড়ির শব্দ, হরেন, এরকম শব্দ আমার মাথা ধরে, কানে প্রচুর ব্যথা করে। সাধারণ মানুষ হিসেবে তো এটা প্রিভেন্ট করতে পারবো না, এটা আইন করে আপনার বাদ দেওয়া উচিত। চিকিৎসকেরা বলছেন হাইড্রোলিক হর্ন, কলকারখানার উচ্চ শব্দ, মাইকের যথেচ্ছ ব্যবহার, হেডফোনের অতিরিক্ত ব্যবহারে অনেকের শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরিশাল অঞ্চলে এ ধরনের রোগী আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন তারা। হেডফোনে গান শোনা বা হেডফোনে যে কোনো কিছু, ওইটাই আমার এই ইয়ং এজের জন্য আমার মনে হয় বেশি। আর ট্রাফিক তো আছে, রাস্তায় শব্দ দূষণ, গাড়ির হর্নগুলো কন্টিনিউয়াস এরকম কানের মধ্যে ঢুকতেই থাকে, তখন এইটা খুব খারাপভাবে কানকে এফেক্ট করে, যার জন্য আমাদের দেশের শব্দ দূষণের জন্য যেটা আমরা বলি নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, এইটা আস্তে আস্তে বেড়ে গেছে। হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে সিটি কর্পোরেশন ও প্রশাসন থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। বরিশালকে হাইড্রোলিক হর্ন মুক্ত করার জন্য আমাদের মোবাইল কোর্ট বিভিন্ন সময়ই কাজ করে থাকে এবং তাৎক্ষণিকভাবে জরিমানাও করা হয়ে থাকে, জরিমানা আদায়ও করা হয়ে থাকে। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমাদের ফোর্স অফিসাররা জানেন এবং তারা ব্যবস্থা গ্রহণ করছেন এই হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স গ্রহণ করতে। শব্দ দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি সচেতনতা তৈরির ওপরও জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যকে পরিবেশ বান্ধব সিমেন্টে রূপান্তর করেছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। পশ্চিম অস্ট্রেলিয়ার কয়লার খনি শহর কলিতে এই কার্যক্রম পরিচালনা করেছেন তারা। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে কলিক্রিট সিমেন্ট। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত নির্মাণ উপকরণগুলোর মধ্যে সিমেন্ট অন্যতম। এদিকে গ্রিনহাউস নিঃসরণে উল্লেখযোগ্য অবদান রাখে সিমেন্ট। এই অবস্থায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যকে পরিবেশ বান্ধব সিমেন্টে রূপান্তর করছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। গবেষকরা বলছেন এটি একটি অনন্য পদ্ধতি যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জিওপলিমার সিমেন্ট তৈরি করে। প্রচলিত পরিবেশ বান্ধব সিমেন্টে 15 থেকে 20% পুনর্ব্যবহৃত উপাদান থাকে, আর কলিক্রিট সিমেন্টে পুনর্ব্যবহৃত উপাদান থাকে 80 থেকে 90%। আন্তর্জাতিক শক্তি সংস্থার মতে সিমেন্ট শিল্প বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ ব্যবহারকারী এবং দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী, যা বিশ্বব্যাপী 7% কার্বন নিঃসরণ করে থাকে। সে তুলনায় কলিক্রিট সিমেন্ট অনেক বেশি পরিবেশ বান্ধব। স্বল্প তাপমাত্রায় যে কোনো জায়গায় কলিক্রিট সিমেন্ট তৈরি করা যায়। সাধারণ সিমেন্টের তুলনায় এই সিমেন্ট তৈরির ক্ষেত্রে 60 থেকে 80% কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়।
কলিক্রিট সিমেন্ট এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে কয়লা বর্জ্যের পুনর্ব্যবহারে আশার আলো দেখছেন গবেষকরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশ্বিক উষ্ণতা 1.5 তাপমাত্রার মাঝে রাখার সিদ্ধান্ত বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, কার্বন নিঃসরণ কমানোর গুরুত্ব খুব বেশি, যা জলবায়ু সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতারা অনুধাবন করতে পারছে না। 12 নভেম্বর এই সম্মেলন শেষ হওয়ার আগে যদি বাস্তবসম্মত কোনো সমঝোতা না হয় তবে সম্মেলন ব্যর্থ হবে বলে আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের। তবে গুতেরেস আশা করছেন শেষ মুহূর্তে হলেও সমাধান আসবে। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা 1.5 ডিগ্রির মধ্যে রাখা গেলে বিশ্ব চরম ভাবাপন্ন আবহাওয়া থেকে মুক্তি পাবে। স্টয়নিস ও ওয়েডের ব্যাটিং তাণ্ডবে 11 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিতে পাকিস্তানের দেয়া 177 রানের টার্গেট 1 ওভার ও 5 উইকেট হাতে রেখে টপকে যায় অজিরা। রোববার মেগা ফাইনালে ফিঞ্চের দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ব্যাটে বলে বড় একটা গ্যাপ ধরা পড়লো ক্যামেরার লেন্সে, তবে ব্যাটসম্যান ওয়ার্নার কিভাবে টের পেলেন না বোঝা দায়। রিভিউ না নিয়ে ফিরে এসেছেন, এ যেন পাকিস্তানকে ম্যাচ ছেড়ে দিয়ে এসেছেন। উইকেটে সেট হয়ে রানের চাকা সচল করে 49 রানে ফিরেছেন এই ওপেনার। তার আগে দলের সেরা 3 তারকা ফিঞ্চ, মার্শ, স্মিথ সাজঘরে ফিরে এসেছেন। শুরুটা করেছিলেন আফ্রিদি, গোল্ডেন ডাকে ফিঞ্চকে ফিরিয়েছেন। পেসাররা সুবিধা না পেলেও সাদাফ খান ঘূর্ণি দেখিয়েছেন। 4টা উইকেট নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। এলোমেলো অস্ট্রেলিয়ার আশা ভরসা কমতে থাকে সময়ের সাথে। আস্কিং রান রেট বাড়িয়েছেন ওয়েড স্টয়নিস। শেষ 30 বলে দরকার ছিল 62 রান, তবে সেট হয়ে চড়াও হয়েছেন দুজনেই। ওয়ার্নারের ভুলের থেকে বড় ভুল করে বসেছেন হাসান আলী। ওয়েডের ক্যাচ ছেড়েছেন, তারপরে টানা 3 ছক্কা হাঁকিয়ে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। 17 বলে 41 রান করে ম্যাচ সেরা ওয়েড। বড় ভূমিকা রেখেছেন 41 বলে 40 করা স্টয়নিস। এর আগে সেমির মঞ্চেও দুর্দান্ত পাকিস্তানের 2 ওপেনার। উইকেট বুঝে সময় নিয়ে খেলেছেন বাবর, রিজওয়ান। জ্যাম্পা ব্রেক থ্রু দিলেও খুব একটা কাজে আসেনি। ব্যাটিং উইকেটে রানের চাকা সচল রেখেছেন রেজওয়ান। এই ওপেনার যখন 50-এ পৌঁছান তখন দলের রান 14 ওভারে 105। শেষ দিকে পাকিস্তান যতটা দুর্দান্ত ততটাই এলোমেলো হ্যাজেলউড, কামিংস। ওয়ার্নার, স্মিথদের যা ইচ্ছে তাই ফিল্ডিংয়ে সুযোগ পেয়েছে পাকিস্তান। কাজে লাগিয়ে পুরো আসরে রান না পাওয়া ফখর জামান সঠিক সময়ে জ্বলে উঠেছেন। 67 করে রেজওয়ান ফেরার পর শুরু হয় তার তাণ্ডব। 32 বলে 55 রান করে 176 রানের বড় পুঁজি এনে দেন পাকিস্তানকে। 10 বছর পর ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়া। যে দলই জিতুক টি-20 বিশ্বকাপ পাচ্ছে নতুন চ্যাম্পিয়নকে। বড় ম্যাচে ছোট ভুলের বড় মাসুল দিতে হয়। পাকিস্তান ও অস্ট্রেলিয়া 2 দলই ছোট ছোট অনেক ভুল করেছে, তবে মাসুল দিতে হলো পাকিস্তানকে। ছিটকে যেতে হলো সেমির মঞ্চ থেকে। অন্যদিকে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। তাদের লক্ষ্য এখন প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জেতা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। হাসান আলীর ক্যাচ মিস ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই সাহসে ম্যাচ বের করে নিয়েছেন ওয়েড, মনে করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে এই দল নিয়ে দ্রুত শিরোপা জিতবে পাকিস্তান মত তার। অন্যদিকে জয়ের নায়ক ম্যাথিউ ওয়েড নায়কোচিত ইনিংস খেলতে পেরে সন্তুষ্ট, তবে বিশ্বাস করেন আউট হয়ে ফিরে আসলেও ম্যাচ জেতাত স্টার্ক ও স্টোয়নিস। স্মিথ ক্যাচ ছেড়েছেন, সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ইনিংসে পাকিস্তানকে বড় পুঁজি দিয়েছেন ফখর জামান। মুদ্রার উল্টো পিঠ একই দিনে দেখেছে পাকিস্তান। হাসান আলী ছেড়েছেন ওয়েডের ক্যাচ, ম্যাচ বের করে নিয়েছেন পরের 3 বলেই। তাতে স্বপ্নের ফাইনালে অস্ট্রেলিয়া। ক্যাচ মিসই ম্যাচের পথ পরিবর্তন করে দিয়েছে বলছেন পাকিস্তান অধিনায়ক। হারের কষ্ট থাকলেও ভরসা রাখছেন সতীর্থদের উপর। ক্যাচ মিসে পরিস্থিতি বদলে গেছে, ওরা সাহসী হয়ে গেছে, তবে ম্যাচে এসব হয়। যেভাবে আমরা টুর্নামেন্ট খেলেছি তাতে আমি গর্বিত। ধারাবাহিকতা রাখতে পারলেও সামনে আমরা শিরোপা জিতব। 24 বলে 50 রানের কঠিন সমীকরণ মিলিয়েছেন ওয়েড। 17 বলে করেছেন 41 রান। তার ইনিংসটা ছাড়া অস্ট্রেলিয়া জিততে পারত কিনা বলা কঠিন, তবে বিশ্বাস ছিল ওয়েডের। আউট হয়ে গেলেও নাকি ম্যাচ জিতিয়ে ফিরতেন স্টোয়নিস ও স্টার্ক। আমার মনে হয় না যে আমি আউট হলেই সব শেষ হয়ে যেত। স্টার্ক খুব ভালো ব্যাট করে এমন পরিস্থিতিতে ও আর স্টোয়নিস ম্যাচ জিতিয়ে ফিরতে পারত। আমি শেষ করতে পেরেছি বলে খুব ভালো লাগছে।
2015 ওয়ানডে বিশ্বকাপে যখন পাকিস্তানকে হারিয়েছিল অস্ট্রেলিয়া, সেই দলের বেশিরভাগ ক্রিকেটার রয়েছেন এই স্কোয়াডে। আর পাকিস্তানে নেই একজনও। অভিজ্ঞতায় এগিয়ে থাকা কাজে দিয়েছে। অজিরা সেই শক্তি কাজে লাগাতে চায় ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।